সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে নিতে চাই, বাংলাদেশকে একটি বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যে সকল ছাত্র জনতা, সাধারণ মানুষ, শিশুরা জীবন দিয়েছে অকাতরে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং সকল আহত ছাত্র জনতাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের অসীম ত্যাগের বিনিময়ে আজকে একটা বৈষম্যহীন বাংলাদেশ সৃষ্টি হবার পথে। আমি কেন এই কথা বললাম সৃষ্টি হবার পথে? এই কারণে বললাম যে বৈষম্যের কারণে আজকে বাংলাদেশে এরকম গণ অভ্যুত্থান হয়েছে। আপনারা জানেন, টানা 15 বছর ধরে, 16 বছর ধরে প্রায় আওয়ামী লীগ শাসনামল ছিল এবং আপনারা জানেন সেই শাসনামলে কি কীর্তিকলাপ হয়েছে। আর বাংলাদেশের রঞ্জে রঞ্জে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, টাকা পাচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সব কিছু মিলিয়ে বাংলাদেশ ছিল একটি রোগাক্রান্ত, চরম দুরবস্থাময় পরিস্থিতি। যদিও দৃশ্যমান কিছু উন্নতি দেখিয়ে তারা বিশ্বের দরবারে একটি আইওয়াশ করে তাদের অবস্থানকে সুদৃঢ় করার চেষ্টা করেছিল, প্রয়াস করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আর তাদের ব্যর্থতার নেপথ্যে যারা ছিল তারা ছিল এক ঝাঁক তরুণ ছাত্রছাত্রী, যাদের অসীম আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থায় পদার্পণ করেছে। কিন্তু আজ বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার প্রায় 7-8 দিন হয়ে গেল। আমরা আশা করি আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হবে ইনশাল্লাহ। কিন্তু আজকে যে কথাগুলো বলার জন্য আমি মূলত আপনাদের সামনে এসেছি, সেই কথাগুলো আমার হৃদয়ের কথা। যেহেতু আমরা একটা স্বৈরতান্ত্রিক সরকার ব্যবস্থা থেকে একটি বৈষম্যহীন সরকার ব্যবস্থা বা বৈষম্যহীন জীবন পাওয়ার জন্য, একটা স্বাধীন মত প্রকাশের অধিকার পাওয়ার জন্য, স্বাধীনতার সত্যিকার স্বাদ পাওয়ার জন্য যে আত্মহুতির মাধ্যমে যে নতুন বাংলাদেশের অভ্যুত্থান হয়েছে, সেই বাংলাদেশে অবশ্যই আমার অধিকার রয়েছে আমার হৃদয়ের ভাবগুলো প্রকাশ করা। যদি আমার কথার মধ্যে কোনো ভুল থেকে থাকে, যদি আমার কথার মধ্যে কোনো অপ্রাসঙ্গিকতা থেকে থাকে, তাহলে আপনারা আমাকে সংশোধন করিয়ে দিবেন। এটাই উদার গণতান্ত্রিক চর্চা। আমি প্রথমেই যে কথাটা দিয়ে শুরু করতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যে আন্দোলনের মধ্য থেকে টানা 16 বছরের অনিয়ম, দুর্নীতিময় স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার থেকে বেরিয়ে অসীম রক্ত, অসীম ত্যাগের বিনিময়ে যে সুন্দর একটা অবস্থা, যে স্বাধীন অবস্থা বা যে বর্তমান অবস্থা আমরা পেয়েছি, সেই অবস্থায় অবশ্যই আমরা এইটুকু আশ্বস্ত হতে পারি যে এখন আর আমাদের সমাজের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। যদি সেই আশাটুকু আমরা করতে চাই, তাহলে কি সেটা ভুল হবে? অবশ্যই ভুল হওয়ার কথা নয়। আমি একটা উদাহরণ দিতে চাই। আমার পরিবারের মধ্যে 6 জন সদস্য। এখন আমি বাদে আমাদের অন্য পরিবারের সদস্যরা যদি বিভিন্ন রকম অনিয়ম, বিভিন্ন রকমের দুর্নীতি, বিভিন্ন রকমের খারাপ কাজে লিপ্ত হয় এবং যখন সেটা বিচারের মুখোমুখি হবে, তখন আমি কোনো অপরাধ করিনি, আমি কোনো অপরাধ না করা সত্ত্বেও কি আমি এই পরিবারের সদস্য হবার কারণে আপনারা তাদের প্রতি যে আচরণটা করবেন, সেটা কি আমার সাথে করবেন? আমার প্রথম প্রশ্ন আপনাদের কাছে, জাতির কাছে, বিবেকের কাছে, যে নিশ্চয়ই বিগত 16 বছর ধরে আওয়ামী লীগ অন্যায়, অনিয়ম, দুর্নীতি, টাকা পাচার, লুটতরাজ, সকল রকমের খারাপ কাজের সাথে জড়িত ছিল। নিঃসন্দেহে এই অপরাধে আওয়ামী লীগ শতভাগ অপরাধী।
কিন্তু আওয়ামী লীগের মধ্যে যে সকল সাধারণ কর্মী রয়েছে বা আওয়ামী লীগের মধ্যে যদি কোনো ভালো মানুষ থেকে থাকে, তাদের যে মর্যাদা সেটা কি অনিয়ম দুর্নীতিকারী স্বেচ্ছাচারী মানুষদের সমপরিমাণ হবে? এই কথাটা এই কারণে তুললাম যে আমরা একটু অতীতে যেতে চাই। 1971 সালে আমরা একটু ফিরে যেতে চাই। আমরা জানি 1971 সালে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়েছে। সেই যুদ্ধের নেতৃত্বে ছিলেন, অনেকেই বলে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইতিহাসও তাই বলে, তার জোরালো নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীনতা পেয়েছে। যদি এটাকে অস্বীকার করতে চায় তাহলে তার অধিকার আছে, কিন্তু ইতিহাসকে মুছে ফেলা যায় না। এবং আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের, আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র ভারতের অবদান কতটুকু ছিল সেটা যদি আপনারা একটু ইতিহাস ঘাটেন তাহলে সেটাও আপনারা জানতে পারবেন। আমরা কি অকৃতজ্ঞ হয়ে সেই সকল ইতিহাসকে মুছে ফেলতে চাই? এই ইতিহাসের বিষয় বাদ দিলাম, আসেন আমরা স্বাধীনতার পরবর্তী সময়ে আসি। স্বাধীনতার পরবর্তী সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নানা রকমের বিতর্ক থাকতে পারে। বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন সিদ্ধান্তের কারণে, বিভিন্ন কৌশলের কারণে, নানা সমস্যার সম্মুখীন হবার কারণে আমরা নানা রকমের বিতর্কের সম্মুখীন হতে পারি, নানা রকমের সংকট সৃষ্টি হতে পারে। আমরা সেই বিশ্লেষণ করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জাতির জনক, একজন জাতির পিতা হিসেবে, বাঙালি জাতির পিতা হিসেবে আমরা কি আজকে 2024 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকৃতি দিব কিনা সেইটা আজকে জাতির সামনে পরিষ্কার করতে হবে। আর আপনারা যদি আপনারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন তাদেরকে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে বলতে চাই যে আপনারা 2024 সালের এই অগস্ট মাসে আপনাদেরকে স্বীকৃতি দিতে হবে যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, আর এই স্বাধীন রাষ্ট্রের জনক হিসেবে আপনারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানেন কি মানেন না, বা আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানে কি মানে না, এটার জবাব আপনাদেরকে দিতে হবে। আর এই জবাবটা আমি এই কারণে চাচ্ছি যে গতকাল 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বরে সেটা শোক দিবসকে কেন্দ্র করে যে ঘটনার সৃষ্টি হয়েছে, কারো পারিবারিক শোক দিবস হোক বা জাতীয় শোক দিবস হোক সেটা পরের কথা, ধরেই নিলাম এটা পারিবারিক শোক। আপনারা যেহেতু আপনারা 15ই আগস্টের ছুটি বন্ধ করে দিয়েছেন, পারিবারিক শোককে জাতীয় শোক হিসেবে মানবেন না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু এই পারিবারিক শোককে যদি কেউ পালন করতে চায় আপনারা তাদেরকে বাধা দিবেন? সেই অধিকার কি আপনাদের রয়েছে? সেটা আমাদেরকে একটু পরিষ্কার করতে হবে দয়া করে। দ্বিতীয়ত, শোক দিবসের কথা বাদই দিলাম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যদি জাতির জনক হিসেবে আপনারা মেনে নেন তাহলে আমাকে আরেকটা প্রশ্নের জবাব দিতে হবে। আর সেই প্রশ্নটা হলো, জাতির জনকের মৃত্যুবার্ষিকীতে কিভাবে বা কারা লুঙ্গি ড্যান্স করে নৃত্য করতে পারে? আর যদি সেই নৃত্য করেই থাকে তবে কারা করেছে? আর যারাই করুক না কেন তারা কি স্বাধীনতার এই স্বীকৃতি হিসাবে জাতির জনক বঙ্গবন্ধুকে আদৌ মানে বলে আমার মনে হয় না। সুতরাং যারা করেছে তারা স্বাধীনতার বিপরীত শক্তি। যদি জাতির জনক বঙ্গবন্ধুকে আপনারা জাতির জনক হিসেবে না মানেন তবেই একমাত্র তার মৃত্যুবার্ষিকীতে আপনারা সেখানে কনসার্ট করতে পারেন, লুঙ্গি ড্যান্স দিয়ে নাচতে পারেন। তাহলে তারা নিঃসন্দেহে, এটা আপনাদেরকে পরিষ্কার করতে হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদেরকে এই বিষয় পরিষ্কার করতে হবে
যে যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে লঙ্গি ড্যান্স করে নেচেছে তারা স্বাধীনতার পক্ষের শক্তি না বিপক্ষের শক্তি, সেটা আপনাদেরকে পরিষ্কার করতে হবে। এবং যদি আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে সেই ব্যবস্থা আপনাদের নিতে হবে। এবং আজকে যে ঘটনাটা ঘটেছে, যে লুঙ্গি ড্যান্স হয়েছে, এইটার দায় মূলত কে নেবে সেটাও একটু আমাদেরকে সুনির্দিষ্টভাবে আপনাদেরকে বলতে হবে। যেমন করে 5ই জুলাই যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার তদন্ত করে 5, 6, 7 এই 3 দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপরে যে অমানবিক নির্যাতন, হত্যা, গ্রেপ্তার চালানো হয়েছে, তার সুষ্ঠু তদন্তের মধ্য থেকে যেমন অপরাধীকে শাস্তির ব্যবস্থা করতে হবে, অনুরূপভাবে একটি জাতির নেতৃত্বের যিনি প্রধান, তার মৃত্যুবার্ষিকীতে লুঙ্গি ড্যান্সকারীদেরকেও আপনাকে চিহ্নিত করে জাতির কাছে উন্মুক্ত করতে হবে, পরিষ্কার করতে হবে তারা মূলত কারা। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনারা জানেন 2024 সালের 7ই জানুয়ারি একটি নির্বাচন হয়েছিল, যে নির্বাচন নিয়ে বিতর্কের কোনো শেষ নেই, কোনো সীমা নেই, কোনো অন্তও নেই। সেই 7ই জানুয়ারি নির্বাচন 2024 সালের ছিল আওয়ামী লীগের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে নেক্কারজনক একটি নির্বাচন। সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করেছিল, তাদের স্বতন্ত্র প্রার্থীদের দিয়ে, ডামি প্রার্থীদের দিয়ে, এবং কিছু ছোট ছোট নিবন্ধিত দলের সম্মিশ্রণে এই নির্বাচনটি হয়েছিল। সেই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে একই আওয়ামী লীগ 300 আসনের সরকার গঠন করে এবং ছোট ছোট সকল দলগুলোর প্রার্থীদের জামানত বাতিল হয়ে যায়। আর জামানত বাতিল হওয়ার প্রাসঙ্গিক কারণ, সেই নির্বাচনে কোনো ভোটার ভোট কেন্দ্রে আসেনি। কিন্তু আজকে 2024 সালের অগস্ট মাসে এসে যে পরিস্থিতির তৈরি হয়েছে, সেখানে দৃশ্যমান যে যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য থেকে বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, কিন্তু যদি মাঠের রাজনীতিতে লক্ষ্য করেন তবে দেখবেন আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার কারণে বাংলাদেশের আনাচে কানাচে সকল জায়গায় বিএনপি জামাতের দখলদারিত্ব পরিষ্কার। এবং বাংলাদেশে এখন অতীতে যেমন আওয়ামী লীগ ছাড়া কোনো কথা ছিল না, বর্তমানে বিএনপি জামাত জোটের যে দলগুলো, তাদের বাহিরেও কোনো কথা নেই। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের মতো যারা ছোট দল রয়েছে, নিবন্ধিত বা অনিবন্ধিত, আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তথা অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাদেরকে, সরকারকে পরিষ্কার করতে হবে যে শুধু বিএনপি জামাত সহকারে যে জোট ছিল, সেই জোটের দলগুলোই কি শুধু রাজনীতি করবে, না এর বাহিরে বহু নিবন্ধিত অনিবন্ধিত দল আছে, তাদেরকেও আপনারা রাজনীতি করার সুযোগ দিবেন কি দিবেন না, এটা পরিষ্কার করতে হবে। আমরা রাজনীতি করতে চাই, আমরা বাংলাদেশের একটি সুন্দর দেশ হিসেবে দেখতে চাই, একটি দুর্নীতিমুক্ত দেশ হিসেবে দেখতে চাই, একটি অনিয়ম মুক্ত দেশ হিসেবে দেখতে চাই, মানুষের স্বাধীন মত প্রকাশের অধিকার দেখতে চাই। আমরা কি বাংলাদেশে রাজনীতি করতে পারবো কি পারবো না, আর যদি আমাদের রাজনীতি করার কোনো অধিকার থেকে থাকে সেই অধিকার আপনারা দিবেন কিনা সেটা আপনাদেরকে পরিষ্কার করতে হবে। আর যদি আমাদেরকে সেই রাজনীতি করার অধিকারটুকু দেন, তাহলে আপনাদেরকে নিশ্চিত করে দিতে হবে কি কি যোগ্যতা থাকলে, কি কি বিষয় থাকলে, কি কি গুণাবলী থাকলে স্বাধীনভাবে রাজনীতি করতে পারবে, কি কি বৈশিষ্ট্যের উপরে দাঁড়িয়ে, সেটা আপনাদেরকে পরিষ্কার করতে হবে। দরকার হলে আমাদের সম্পদের হিসাব নিতে পারবেন, আমাদের পরিবারের সম্পদের হিসাব নিতে পারবেন,
আমাদের নীতি নৈতিকতার যাচাই বাছাই করে দেখতে পারবেন। যদি দেখার পরে আমাদেরকে স্বচ্ছতা পান, তবে আমাদেরকে স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ দিবেন। জনগণের পক্ষে কথা বলার সুযোগ দিতে হবে, জনগণের অধিকার নিয়ে কথা বলার সুযোগ দিতে হবে, এবং আপনাদের দোষ ত্রুটি নিয়ে কথা বলার সুযোগ দিতে হবে। এটা আমার প্রশ্ন, এটার জবাব আমি আপনাদের কাছে আশা করি। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি এই কথাটা বারবার এই কারণে বলতেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে বর্তমান যে সরকার রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এটাকে আমি ব্যক্তিগতভাবে একটা পুতুল সরকার মনে করি। কারণ এটা একটা পুতুল সরকার ব্যতীত আমার কাছে আর কিছুই নয়। কারণ তাদের স্বতন্ত্র কোনো স্বকীয়তা নেই, কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো ক্ষমতা নেই। ছাত্র আন্দোলনের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে, সুতরাং ছাত্ররা যেটা গ্রহণযোগ্য মনে করবে এই সরকার নিশ্চয়ই সেটা গ্রহণযোগ্য মনে করবে, এর বাহিরে। এর জন্য আমি বারবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলছি। তো আমি এই জবাবগুলো চাই। আর যদি আপনারা নিশ্চিত হয়ে থাকেন যে বাংলাদেশে অন্য কোনো দলগুলোকে আপনারা রাজনীতি করতে দিবেন না, শুধু বিএনপি জামাত সমর্থিত সকল রাজনৈতিক দলগুলোই রাজনীতি করবে, তাহলে জাতির সামনে পরিষ্কার করুন যে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে কি কি পরিবর্তন করতে চান এবং কতটুকু সময়ের মধ্যে সেই পরিবর্তনটুকু আপনারা করে দিবেন। তারপরে একটি নির্বাচন দিয়ে আপনারা আপনাদের ক্ষমতা হস্তান্তর করতে পারেন। তবে আমি আপনাদের কাছে আশা করি বাংলাদেশের চলমান পরিস্থিতিতে আমরা খুবই হতাশ, খুবই বিচলিত, খুবই চিন্তিত এই কারণে যে অতীতে যে অন্যায় অপরাধ দুর্নীতি যে স্বেচ্ছাচারিতার মুখোমুখি আমরা হয়েছি, আমরা ভবিষ্যতে সেই রকম অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতার মুখোমুখি হতে চাই না, ওই রকম স্বৈরাচারী শাসন ব্যবস্থার মুখোমুখি হতে চাই না। সুতরাং আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের, আপনারা বাংলাদেশের কি কি পরিবর্তন করতে চান দয়া করে আপনারা জাতির সামনে সেটা পরিষ্কার করুন এবং তুলে ধরুন। আমার পরবর্তী দাবি বা প্রশ্ন, যে আমরা ভবিষ্যতে সহিংসতা মুক্ত রাজনীতি করতে পারবো কি পারবো না। আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে পরিষ্কারভাবে নিশ্চয়তা দিবেন যে আমরা কোনো সহিংসতা মুক্ত রাজনীতি বাংলাদেশে করতে পারবো কি পারবো না, এবং যদি পারি তাহলে কোন প্রক্রিয়ার মধ্য থেকে আমরা সেই স্বাধীন রাজনীতির চর্চা করতে পারবো, তার পরিপূর্ণ দিক নির্দেশনা আমি আপনাদের কাছ থেকে আশা করি। এই বৈষম্যমুক্ত একটি সমাজ গড়ার জন্য এই বিষয়গুলো আশা করি আপনারা পরিষ্কার করে দিবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।